আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা পলিটিক্স 52 চ্যানেলের আমার শ্রদ্ধেয় এবং ভালোবাসার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ আছেন। এখন এমন একটা পর্যায়ে চলে গেছেন, ওনার চিকিৎসা বাংলাদেশে আর পসিবল হচ্ছে না। এমনকি বিদেশের চিকিৎসকদেরকে ভার্চুয়ালি কানেক্ট করেও তার চিকিৎসা বাংলাদেশে দেওয়া সম্ভব হচ্ছে না। এবং যতটুকু আমরা জানি, খুব দ্রুতই, সম্ভবত আজকেই বেগম জিয়াকে কাতারের সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। আমরা বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমরা আশা করছি উনি চিকিৎসা শেষে দ্রুত বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশের সকল দল মত, সকল চিন্তাধারার মানুষের আদর্শিক জননী হলেন এখন এই মুহূর্তে বেগম খালেদা জিয়া। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা আরও একটি ব্যাপার লক্ষ্য করবেন। তারেক জিয়া সাহেব, যিনি সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান, তিনি এখন এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন এবং মায়ের অসুস্থতার কারণে এবং সামনে বিএনপি যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেখানে সেই নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার বাংলাদেশে আসার কথা আছে। যাই হোক, মায়ের এই অসুস্থতাকে কেন্দ্র করে তার দ্রুতই বাংলাদেশে ফিরে আসার কথা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, উনি বাংলাদেশে ফিরে আসেননি। এবং উনি যে ব্যাখ্যা দিয়েছেন যে বাংলাদেশে ফিরে আসার ক্ষেত্রে তার উপরেই সব কিছু নির্ভর করে না, এর সাথে অনেক কিছু অ্যাসোসিয়েটেড আছে, অনেক কোঅর্ডিনেট ইস্যু আছে, যে কারণে উনি এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারেন না। কী কারণে উনি বাংলাদেশে আসতে পারেন না? বিএনপির এই সুন্দর সময়ে, যে সময়ে বিএনপি হয়তো আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে এবং যেই সময়ে বিএনপিতে একটি কেন্দ্রীয় এবং শক্তিশালী নেতৃত্ব দরকার, সেই সময় উনি কেন আসছেন না, এটা আমাদেরকে খোলাসা করেনি। আমাদের দেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তার নিজ নিজ উপায়ে ব্যাখ্যা বের করে নিয়েছেন। তবে খুব অদ্ভুত এবং হাস্যকর একটি বিষয় আসছে, বিএনপির টপ পর্যায়ের কিছু মানুষ, এমনকি ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীও প্রচার করার চেষ্টা করছে বাংলাদেশে তারেক রহমান আসতে পারার ক্ষেত্রে যে কয়েকটি বাধা আছে, তার অন্যতম হলো তুরস্কের একটি গোয়েন্দা সংস্থা। তুরস্কের এই গোয়েন্দা সংস্থাটি তারেক রহমান সাহেবকে নাকি হত্যা করতে চায়। আমরা বাংলাদেশের যারা রাজনীতি বুঝি, রাজনীতি নিয়ে কথা বলি এবং রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করছেন, যারা আসলে অন্ধ দলীয় আনুগত্যের কারণে অন্ধ নয়, তারা ছাড়া বাকি সবাই অবাক হয়ে গেছি। বাংলাদেশের আজন্ম একটি বন্ধুপ্রতিম দেশ, মুসলিম বিশ্বের অন্যতম গার্ডিয়ান, এবং রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে মায়ানমারের সাথে যখন আমাদের উত্তাল অবস্থা, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, তাদেরকে সাহায্য করা এবং প্রয়োজনে সামরিক সংঘাত যদি তৈরি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশে ব্যাকআপ দেওয়ার জন্য যে দেশটি সদা প্রস্তুত রেখেছেন, যেই দেশের ফার্স্ট লেডি সবার আগে বাংলাদেশে দ্রুত ফিরে এসেছেন, রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গা ইস্যুটি স্থানীয় এবং আঞ্চলিক ইস্যু থেকে এটিকে জাতীয় ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুতে টেনে নিয়ে গেছেন, জাতিসংঘ পর্যন্ত টেনে নিয়ে গেছেন। সেই দেশটাকে শত্রু হিসাবে কেন গণ্য করা হচ্ছে এবং সেই দেশ কেন বাংলাদেশের জনাব তারেক রহমানকে হত্যা করতে চাইবে? আমরা একটু প্রেক্ষাপট দেখার চেষ্টা করেছি, আমাদের টিম থেকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং অবাক করার একটি ব্যাপার দেখেছি। মূলত এই ইস্যুটি আসছে ভারতীয় কিছু সরকার প্রভাবিত, যেটাকে আমরা গদি মিডিয়া বলে চিনি, সেই গদি মিডিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা সেল থেকে, বিভিন্ন ওয়েব পোর্টাল থেকে, এমনকি তাদের দুই একটি টিভি চ্যানেল যেগুলো হলো হকারদের দ্বারা পরিচালিত, সেই হকার পরিচালিত টিভি চ্যানেলও এই কথাটি প্রকাশ করেছে। এই আশঙ্কাটা প্রকাশ হয়েছে। তারা বোঝাতে চেয়েছে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান আসা উচিত না, কারণ তার নিরাপত্তা ঝুঁকি আছে এবং তুরস্ক এই নিরাপত্তা ঝুঁকির অন্যতম কারণ। এছাড়া আছে পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের
বিএনপি বিরোধী বা ভারত বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের কথা আকার ইঙ্গিতে প্রকাশ করেছে। তো তুরস্ককে কেন ভারত জড়াবে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কিছুদিন আগে আপনারা যারা খোঁজখবর রাখেন, ভারতে একটি বোমা হামলা হয় লালকেল্লার কাছে, ঠিক একই সময়ে পাকিস্তানেও একটি বোমা হামলা হয়। এটা সম্ভবত ভারতের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন। এই ফলস ফ্ল্যাগ অপারেশন তৈরি করা হয়েছে বেসিক্যালি অপারেশন সিন্দুরে পাকিস্তানের সাথে গোহারা হারার কারণে। পাকিস্তানের সাথে মে মাসে যে অপারেশন সিন্দুর নিয়ে সংঘাত হয়, সেখানে ভারতের 6টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যেখানে রয়েছে তেজাস, MiG-29, ফ্রান্সের মিরাজ সহ অন্য অন্য অত্যাধুনিক যুদ্ধবিমান রয়েছে, হেরন ড্রোন সহ ভারত ইসরায়েলের তৈরি বিভিন্ন ধরনের ড্রোন পাকিস্তানের হাতে কুপোকাত হয়। এমনকি পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম হয়েছে ভারতের যে 6টি যুদ্ধবিমান ভূপাতিত হয় সেগুলা ভারতের মধ্যে থেকেই ভূপাতিত হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পাকিস্তান প্রায় 200 কিলোমিটার দূর থেকে এই যুদ্ধবিমানগুলোকে শুট ডাউন করেছে। তাহলে পাকিস্তানের এই যে যুদ্ধ সক্ষমতা এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটা কোথা থেকে আসছে? ভারত দেখেছে এই অ্যাডভান্সমেন্টগুলো আসছে, এই সহযোগিতা আসছে মেইনলি তুরস্ক থেকে। তার সাথে সাথে চীনের একটা বড় ব্যাকআপ ছিল। তো তুরস্ক ভারতের এই যুদ্ধ সক্ষমতাকে শেষ করে দিয়েছে, পাকিস্তানকে যুদ্ধে জিতিয়ে দিয়েছে, এবং সেই পরাজয়ের গ্লানি মোছার জন্য এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার কাটি করার জন্য, আমি যে আমাদের পশ্চিমবঙ্গের ভাইদের ভাষায় বললাম, কাটি করার কারণে ভারত চেয়েছিল একটা প্রতিশোধ দিতে, এবং সেই প্রতিশোধের জন্য একটা ফলস ফ্ল্যাগ অপারেশন দরকার ছিল। সেই অপারেশন যখন লালকেল্লার কাছে হামলা হয়, তখন তারা এই হামলাটি করার সুযোগ পায়। কিন্তু এবং এই সুযোগ পাওয়ার জন্য, হামলা করার জন্য যে যে সামরিক ইকুইপমেন্ট দরকার ছিল, তার বড় একটা ইকুইপমেন্টের চালান তুরস্ক আটকে দেয়। সমস্যাটা এখান থেকেই শুরু হয়। তুরস্ক বেসিক্যালি ভারতের এই যুদ্ধ প্ল্যানটাকে ভেস্তে দেয়, এবং যে কারণে তুরস্ককে ভারত শত্রু হিসাবে গণ্য করে ফেলে। একইভাবে যে ভারত বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, আমাদেরকে রাজ্যর মর্যাদা থেকেও নিচে বানিয়ে রাখতে চায়, তার চাকরানি শেখ হাসিনা থেকে দিয়ে 17 বছর আমাদেরকে পদানভূত করেছিল, সেই ভারত দেখে এখন বাংলাদেশ, চীন, তুরস্ক সহ ইটালির লিওনার্দো কোম্পানি সহ বিভিন্ন জায়গা থেকে অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় করে বাংলাদেশ সামরিকভাবে অনেকটাই সক্ষম হয়ে যাচ্ছে। তো এই কারণে ভারত চায়নি তুরস্ক এবং বাংলাদেশের ভিতরে সম্পর্কটা অনেক গভীর হোক, বিশেষ করে সামরিক সম্পর্কটা আরও আগাক। যেহেতু আগামীতে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে, এখন পর্যন্ত যেটুকু আমরা জানি সরকারিভাবে ডিক্লেয়ার করা হচ্ছে, অন্যরাও আশাবাদী সেই ফেব্রুয়ারি নির্বাচনে প্রবল একটা সম্ভাবনা আছে বিএনপি ক্ষমতায় আসার। সো এখন এই মুহূর্তে ভারত চাচ্ছে বিএনপিকে তুরস্কের বিরুদ্ধে দাঁড় করানো। বাট আমি বিএনপি নীতি নির্ধারক এবং টপ পর্যায়ে যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে ভারতের ফাঁদে পা দিবেন না। ভারত কোনোদিন বিএনপির বন্ধু হবে না, ভারত বিএনপিকে কোনোদিন আশ্রয় দেবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা গং তার হাজার হাজার কর্মীকে ভারত আশ্রয় দিয়েছে, বিএনপির একটা কর্মীকেও কোনোদিনও ভারত আশ্রয় দেবে না। হ্যাঁ, ভারত শুধু তাদেরকেই আশ্রয় দিবে বিএনপির ভিতরে থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের সরকারের পক্ষ হয়ে সরাসরি যারা কাজ করেছে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, যারা মির্জাফর এবং ঘসেটি বেগমের জায়গায় থেকে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকেই হয়তো ভারত আশ্রয় দিলেও দিতে পারে। কিন্তু আপামর যদি চিন্তা করা হয়, লার্জ স্কেলে বিএনপিকে কোনোদিন আশ্রয় দিবে না। তাহলে আপনারা কেন ভারতের ফাঁদে পা দিবেন? ভারত কোনোদিন আপনাকে নির্বাচনে জিতাতে পারবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি যদি প্রো ইন্ডিয়ান এটা যদি প্রমাণিত হয়, দেশের তরুণ প্রজন্ম যারা 40%-এর বেশি ভোটের অধিকারী, এবং যাদের এই 40%-এর ভিতরে প্রায় 40%-এই ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে, সেই মানুষগুলো যদি আপনাদেরকে ভারতীয় দালাল বা প্রো ইন্ডিয়ান হিসেবে প্রমাণ করে,
মনে রাখবেন, কখনোই সম্ভব হবে না আপনাদের ক্ষমতায় যাওয়ার, এবং আপনারা গায়ের জোরে সেন্টার দখল করে ক্ষমতা নেবেন, এটা হবে না। এটা 24-এর বাংলাদেশে এটা আর সম্ভব না, আপনারা এটা পারবেন না। তো আপনারা দয়া করে, আমি শীর্ষ পর্যায়ে, বিএনপি শীর্ষ পর্যায়ে যারা ভারতের হয়ে কথা বলছেন, এবং কি অঙ্গ সংগঠনে যারা টপ পর্যায়ে ভারতের সুরে কথা বলছেন, তারা দয়া করে এটা বন্ধ করুন। এটা বন্ধ না করলে বিএনপি শুধু ক্ষতিগ্রস্ত না হবে না, নির্বাচনে হারবে, এবং যার কারণে বিএনপির বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যেমন করে হারিয়ে গেছে আওয়ামী লীগ। মনে রাখবেন, রাজনীতিতে শূন্যতা বলতে কিছু নাই, পৃথিবীতে শূন্যতা বলতে কিছু নাই। আপনি যখন থাকবে না, বিএনপি যখন থাকবেন না, বিএনপির বড় একটা অংশ নতুন নাম নিয়ে অথবা বিএনপি নামে তারা রাজনীতি করে বাংলাদেশে টিকে যাবে। সো দয়া করে ভারতের সুরে কথা বলবেন না, ভারতের কণ্ঠ হবেন না, ভারতের মুখপাত্র হবেন না। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র তুরস্ক সহ সমগ্র মুসলিম বিশ্বকে শত্রু বানাবেন না। তুরস্ককে শত্রু বানিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় ভ্রাতৃত্ববোধের জায়গাকে আঘাতগ্রস্ত করে, মুসলিম বিশ্বকে ক্ষতিগ্রস্ত করে কোনো অবস্থায় আপনি নির্বাচনে জিততে পারবেন না। আর নির্বাচনে যদি কোনোভাবে টেনে টুনে জিতে কোয়ালিশন সরকার গঠনও করেনও, আপনারা দেশ চালাতে পারবেন না, এবং তার পরিণতিটা আপনাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। আমরা চাই না আওয়ামী লীগের মতো বিএনপি ভ্যানিশ হয়ে যায়, আমরা চাই না বিএনপি শেষ হয়ে যাক। আমরা চাই বিএনপি নামক যে রাজনৈতিক দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে তুলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহাদারের হিসাবে, বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, এবং 19 দফার ভিত্তিতে জিয়াউর রহমান যে দলটি গঠন করছেন, সেই দলটা টিকে থাকুক, বাংলাদেশের জন্য কাজ করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।